This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, সময় রাত ৮টা, মানে সময় ঠোঁট কাটার আসলে আপনার। তবে আজ শুক্রবার এভাবে শুরু করতে হবে সত্যি ভাবিনি। পুরো যেন ফ্রাইডে ফিয়ার, যেদিকে তাকাবেন ভয়। চুঁচুড়া থেকে শুরু করি। শহরের মানুষ তটস্থ, কখন সে এসে গুঁতিয়ে হাত পা ভেঙে দেবে। এলাকার ষাঁড়, নাম ভোলা ভালা নয় একেবারেই। বিক্রেতাদের পসরা ভেঙে চুরে দরকার। সব দোকানদার এখন লাঠি নিয়ে বসেন, কখন ভোলা এসে তাদের ওপর জোরজার করতে শুরু করবে, লাঠি দিয়ে যতটা ঠেকানো যায়। এক শিশু কন্যাও নাকি মারা গিয়েছে ভোলার গুঁতোয়, শুনুন। এখন এমনি সব যায় যে বাজার দিয়ে তাকে মারতে যায় ঠিক নিয়ে, আর গুতাইয়ে থচ্ছে না, মাথায় উপরে উল্টে ফেলে দিচ্ছে সবাই। একটা বাচ্চা মেয়েকে মেরে দিয়েছে, হ্যাঁ, রথতলায় দাবড়ালাম, আমার চলে গেল। যাই আবার ঘুরিয়ে এসে ডিম মাথায় দিয়ে করে দিল, আর মানে পড়ে গেল 13খানা ডিম ভাঙে। তো কালকে একজনকে এখানে মেরে দিয়েছে, সাইকেলে দাঁড়িয়ে ছিল, তলা দিয়ে তুলে পুরো ফেলে দিয়েছে। রোজ ভয়ে ভয়ে বসছে, যারা সবাই ভয়ে ভয়ে সচ্ছে, জানে মেরে দিচ্ছে মানুষকে। নিয়ে গেলে ওকে ভালো হয়, তুলে নিয়ে গেলে, নাহলে কাকে মেরে দেবে, বাচ্চা বড় যা পাচ্ছে মেরে দিচ্ছে, সিং ঢুকিয়ে দিচ্ছে পুরো। সবার কাছে লাঠি আছে, এখনো দেখেন সবার কাছে লাঠি আছে। জেলার প্রাণী সম্পদ আধিকারিক বলছেন ভোলা অসুস্থ। ষাঁড়টার পায়ে একটা গভীর ক্ষতচিহ্ন আছে এবং সেই গভীর ক্ষতচিহ্ন এখন ম্যাগটে রূপান্তরিত হয়েছে। ষাঁড় তো আর কথা বলতে পারে না, অব্যক্ত যন্ত্রণায় মানুষের দিকে তেয়ে যাচ্ছে। তাদের চিকিৎসা শুরু হবে। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের ষাঁড়টি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। ভোলার ভয় না হয় মিটবে, বাকি ভয় মানুষের ভয়। এমএলএ হস্টেলে ক্রিমিনাল ঢুকে পড়লো কি করে? শাসক দলের জুলুমবাজি থামছে না কেন? মাথার উপর ছাদ চেয়ে মার জুটছে কেন? মালদায় মহিলাকে মরতে হলো কেন? উত্তর মিলছে না, উত্তর মিলবে না, কারণ প্রশ্ন আর উত্তরের মাঝে দাঁড়িয়ে রয়েছে ভয়। সাধে বললাম ফ্রাইডে ফিয়ার। চলুন এবার আসল ভয়গুলো নজর দিই সেদিকে। রাজনীতিও তো ভয় কেন মনে নেই? কবে থেকে চলছে শাসক দলের রদবদল? 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বলেছিলেন তৃণমূলের নাম্বার 2, বলেছিলেন 3 মাস পর অ্যাকশন। 3 মাস পেরিয়ে গেছে বটে, তবে দলের অন্দরের খবর রদবদল হলো বলে। তাহলে পারফরমেন্স ধরেই রদবদল? ভয় তো এখানেই। কে বদলাবে, কার নাম তালিকায় আসবে আর কার বাদ যাবে, মানে ভয়টা চেয়ারের। আর কি, ফাঁক তালে ঢুকে পড়লো প্রতারকরা। ফোন গেল জেলায় জেলায় পুরো প্রধানদের কাছে। ফোনে বলা হলো, অভিষেক ব্যানার্জির অফিস থেকে বলছি। সে কথাই তো বললেন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি ও কাটোয়ার বিধায়ক। চিটিংবাজ তারা কোনো সময় আইপ্যাক, কোনো সময় অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রদীপ জৈন বলছি, প্রদীপ জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর। টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 20 লাখ আপনি, হ্যাঁ 20 লাখ। যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন। প্রথমে এইটুকুই বলে, তারপরে আবার ফোন করে দিয়ে বলে যে কোনো একটা জায়গা বলে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কি টাকা নিয়ে আসবে। 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা, আপনাকে আমি একটা রিসিভ করে দেবো। আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ বেশ, মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনিয়র চৌধুরী, ভালো হচ্ছে আসিফ, ঠিক আছে? টাকা দিতে হবে কিছু। তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, ও তখন বলে এমএলএ হোস্টেলে। কোনো চাপ নেই, আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে, প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জি স্যার দুজনের সাথে দেখা করিয়ে দিলাম। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়।
আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেজগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এক ফোনে লাখ লাখ, তাও আবার অভিষেক ব্যানার্জির অফিসের নাম করে। কাটোয়া এখন ফুটছে। আর বিজেপি, শুনুন কাটোয়ার বিজেপি নেতার খোঁচা। ব্ল্যাকমেল করার সুযোগ পাচ্ছে এবং আপনার পথ থাকবে না এই ভয় থেকে। একদম নিশ্চিত হবে এটা দলের গোষ্ঠী, কিন্তু দলের কোনো বড় মাথার সঙ্গে জড়িত। আসলে আমরা যেটা বারবার বলছি, তৃণমূল হচ্ছে কাটমানির দল, তোলাবাজির দল। চোরের বাটপারি শুরু করেছে। শুধু কাটোয়া নয়, ফোন গেল কালনার পুরপ্রধানের কাছেও। আনন্দ দত্ত ফোনে নাকি বলা হয়েছে হ্যালো করি মাখো তেল থুড়ি, বলা হয়েছে টাকা দিলেই মুশকিল আসান। পুরপ্রধানের চেয়ার থেকে সরায় কার সাধ্য? কেন চেয়ার যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে নাকি? কিছু টিপস নিয়ে আসবেন, আমি জিজ্ঞাসা করি টিপস বলতে আপনি ভালো করে খুলে বলুন কি টিপস। না, এক হাত নিয়ে আসবেন। এক হাত বলতে বুঝি আপনি কি একদিনই বোঝেন না? টিপস এক হাত বুঝতে পারছেন না? 5 লাখ। তাহলে এক হাতে 5 লাখ? পুরপ্রধান পদে বহাল রাখতে নাকি এমনই টোপ প্রতারকদের। কিন্তু কালনার পুরপ্রধানকেই টোপ কেন? দলের অন্দরের খবর, অনেক কাউন্সিলরদের সঙ্গেই নাকি বনি বনা নেই আনন্দবাবুর। আর গোদের ওপর বিস্ফোরা হয়ে ঘা বাড়িয়েছে একাধিক বিতর্ক। কখনো যুবককে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। দেখুন যেটু ঠিক আছে, আমাকে ওরকম কিস্তি খাবারই দেবেন না, আপনার সঙ্গে কিন্তু ভদ্র ভাষায় কথা বলছি। আবার কখনো সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে বিতর্কের শিরোনামেও থাকতে দেখা গেছে এই পুরপ্রধানকে। তাহলে কালনার পুরপ্রধানের চেয়ারে আনন্দবাবু নড়বড়ে? কালনার রাজনীতিতে এই পুরপ্রধান আনন্দ দত্ত, তিনি কি কোণঠাসা? আর তাই বেছে বেছে এমন নেতাদেরকেই কি ফোন করা হচ্ছে? কথা প্রসঙ্গে উনি বললেন যে আপনি কখনো কামারহাটি এসছেন, আপনি চলে আসুন একদিন। আমি সমস্ত প্রতিষ্ঠা করি, কবে যাবো বলুন? 25শে ডিসেম্বর সব বন্ধ, তা কালকে আর কি করেছি। তো ওনারা কালকে চলে আসুন না, আসুন আপনার সঙ্গে লাঞ্চ টেবিলে আপনার সঙ্গে কথা বলুন, এমএলএ হোস্টেলে কথা হবে। আনন্দবাবু মহা আনন্দে। কেন? দলকে পুরো বিষয়টি জানিয়েছেন। এমনকি এমএলএ হোস্টেলেও নাকি আনন্দবাবু যান। তারপরে অভিযোগ দায়ের শেক্সপিয়ার সরণি থানায়। সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ। এমএলএ হোস্টেল থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের নাম জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং তসলিম শেখ। কি বুঝলেন? রাজনীতি সচেতন প্রতারক। আর সেই প্রতারকদের ধরিয়ে দিলে আনন্দবাবু দলের নাম্বার বাড়াতে পারবেন না। বাড়ালেন কি? কিন্তু তাও প্রশ্ন থাকে, এমএলএ হোস্টেলের গেস্ট হাউসে ঘর পেতে হলে বিধায়কের রেফারেন্স লাগে। চাইলে আমি আপনি ঢুকে পড়তে পারবো না। খুঁজে পেতে সেই বিধায়কের নামও পেয়ে গেল পুলিশ। পুলিশের সূত্র বলছে, উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের রেফারেন্সে বিধায়ক হোস্টেলের গেস্ট হাউস বুক হয়। ঘর বুক করেন ইমরান শেখ নামে এক ব্যক্তি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তাহলে ইমরান শেখকে চেনেন নাকি বিধায়ক মশাই? আপনি কি জানেন ইমরান শেখের নামে আপনি অ্যালটমেন্ট করেছেন ঘর? এই নামে আমি কোনো কাউকে নামই শুনিনি, চেনা তো দূরের কথা। এই যে বিধায়ক আবাস ব্যবহার করে তোলাবাজি হচ্ছে, তা নিয়ে বিধানসভা জুড়ে চর্চা রয়েছে। আমাদের যেটা হোস্টেলের নিয়ম, সেটা যদি আমার কোনো গেস্ট, তারা কোনো কারণে, ট্রিটমেন্টের কারণে হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে, তারা যদি এমএলএ হোস্টেলে থাকতে চায়, সেখানে আমাদের যে প্যাড, সেই প্যাডের মধ্যে আমাদের হোস্টেল সুপারকে চিঠি করতে হয়। ভাবে কার নাম ব্যবহার করে থাকছেন, গোটা বিষয়টার জন্য হোস্টেল সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি পুলিশের সঙ্গেও কিন্তু তিনি কথা বলছেন যে কিভাবে ঘটলো, কার নাম ভাঙিয়ে। এই যে ঘর দেওয়া হয়েছিল, একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে, এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম, তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে।
আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই, কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কে ওখানে ভেতরে ঢুকছেন। আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে। তো এই ধরনের নামের লোক তো চেনা তো দূরের কথা, নাম শুনিও নি। এখন আমার নামে কে কোথায় ঘর বুক করলো তার জন্য টোটালি এখন ওই এমএলএ হোস্টেলে যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন। এক্ষেত্রে বিজেপি বিধায়ক বলছে তিনি আমি আগে জানবো যে কি ব্যাপারটা হয়েছে, তার চিঠি আছে, তার রেকমেন্ডেশন লেটার আছে, সেগুলো দেখবো, দেখে তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেব। কিভাবে গোটা বিষয়টি ঘটানো হলো এবং যার নাম ভাঙানো হয়েছে তার ক্ষেত্রে যদি কোনো তথ্য প্রমাণ তিনি যথেষ্টভাবে সামনে না হাজির করতে পারেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটাও স্পষ্ট করে দিচ্ছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই তোলামুলি কারবার এটা পশ্চিমবঙ্গে চিরচরিতভাবে হয়ে আসছে, আর তার মধ্যে বিজেপির বিধায়কদের নামকে জড়িয়ে দিয়ে তাদেরকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। এটা এমন একটা অপরাধের বিষয় যেটার সঙ্গে দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে যদি কেউ কোনো কারোর নাম ব্যবহার করে বা কেউ কারোর নাম মানে ভুল নাম ব্যবহারে কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে, এটা আইনের পথে চলবে, পুলিশ তারা দেখবেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। মাত্র দুটো অক্ষর, ভয়। এই ভয়েই একটা পরিবার ঘর ছাড়া প্রায় 4 বছর। নিজের ঘর থাকতে লোটা কম্বল নিয়ে উদ্বাস্তু ঘুরে বেড়াতে হচ্ছে। একটু ভুল হলো, ঘর নেই, ঘর পুড়ে গেছে আগেই 21 সালে। চোখের সামনে জ্বলে পুড়ে খাক হয়ে যেতে দেখেছেন নিজের ঘর। মেনে নেওয়া ছাড়া কিচ্ছু করার ছিল না। প্রাণ হাতে করে বাড়ি ছেড়েছেন। না, সেদিন কোনো দুর্ঘটনা ছিল না, পরিকল্পনা করে আগুন দেওয়া হয়েছিল বাড়িতে। তারপর জমির ত্রিসীমানায় ঘেঁষতে পারেননি। ওই যে বলছিলাম, ভয় আষ্টে পৃষ্ঠে চেপে ধরে ভয়। আদালত সাহস জুগিয়েছিল, কদিন আগে নতুন করে বাড়ি তৈরি শুরুও করেন, কিন্তু সেই উৎপাত, সেই হুমকি। এবার ভয়ের নাম পাপন চাকলাদার, তৃণমূলের যুব নেতা। লোকে বলে ময়নাগুড়িতে যুব নেতারই শাসন চলে। শাসন তাকে চটালে নাকি এই পরিণতি হয়, হয় তাকে তোয়াজ করো, না হয় এলাকা ছাড়ো। জোর যার, মুলুক তার। ময়নাগুড়ির ব্যবসায়ী পরিবার হাড়ে মজ্জায় বুঝছে। পঞ্চালাদার ওরা দলপল নিয়ে আসছিল আমার জমি চাষ করার জন্য, তখন বাধা দিলে পরে আমাকে ওখানে মারধর করে, হ্যাঁ, বাড়িঘর ভাঙচুর করে, আগুন দিয়ে জ্বালায়। আইসি সাহেবের সামনেই ভাঙচুর করছে, তবুও আইসি সাহেব কোনো প্রতিবাদ করেনি। 21 সালে যে আইসি ছিলেন, আদালতের নির্দেশে আবার এখানে বাড়ি করা শুরু করেন, এবং সেই নির্দেশ পাওয়ার পর যখন পুলিশ প্রশাসন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তারপরে তিনি যখন এই বাড়ির কাজ শুরু করেন, তখন নতুন করে আবার হুমকি এবং হামলা, এই হামলার অভিযোগ উঠছে বারবার, কিন্তু সেই ওই পাপন চাকলাদার এবং তার দলবলের বিরুদ্ধে। 3 দিন পর পর আমার বাড়িতে হামলা করে। রাত 1:30, 1:45 এরকম টাইমে আসে, মদ মাতাল চাংড়া বাংলা নিয়ে 10-12 জন নিয়ে এসে ঘরের টিনের বেড়ার মধ্যে লাথি মারে, বেড়া ভাঙে, বলে তোদেরকে এখানে থাকতে দিব না, গুলি করে মারবো, এই কথাও বলেছে ও। হ্যাঁ, ওর কাছে পিস্তলও থাকে। গতকালকে রাতে এইভাবে কিন্তু এই যে এইরকম পাথর বৃষ্টি, অনর্গল একের পর এক পাথর বৃষ্টি, এই যে এখানে দেখাই যাচ্ছে, এখানে পাথরগুলো সব পড়ে আছে। তারা প্রচন্ড আতঙ্কিত এবং আলটিমেটলি এই জায়গা ছেড়ে তারা এখন চলে যাচ্ছেন। এই যে সমস্ত ট্রাঙ্ক টোপলা ইত্যাদি কিন্তু তারা এই যে টোটো রিক্সার মধ্যে নিয়ে নিয়েছেন। এই চাকলাদার নিজেকে ময়নাগুড়ির শেখ শাহজাহান মনে করে। এর আগে মিথ্যে মামলা দিয়ে এই ললিত সরকারের গোটা পরিবারকে জেল খাটিয়েছে। চাকলাদার মানে কি জানেন তো? চাকলা ভোগকারী ইজারাদার। সেই ইজারার নামে এখনো তোলাবাজি ছাড়তে পারেননি। এই পাপনের প্রতাপ কদিন আগেও আমরা দেখিয়েছি। এক বৃদ্ধকে শুধু হুমকি দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়েছে এই যুব নেতা। দ্বিতীয়বার ফের টাকার দাবি করলে বৃদ্ধ বেগতিক বুঝে আইনের আশ্রয় নিলে উল্টে তার বাড়ির সামনেই পরিবার নিয়ে ধর্নায় বসে পড়ে যুব নেতা। উল্টো চাপ। পাপনের মতো নেতাদের এত বাড়বাড়ন্ত কি করে? কেন দল ব্যবস্থা নেয় না? সেই পুরনো প্রশ্ন। শাস্তি দিতে দলের বাঁধে কোথায়? তোলাবাজি, হুমকি, অনেক কিছু অভিযোগ ছিল। এবার তো গতকাল শ্লীলতাহানি পর্যন্ত অভিযোগ। এত কিছু অভিযোগ থাকার পরেও কেন
পুলিশ প্রশাসন এই তৃণমূলের যুব নেতাকে ধরতে পারছেন না। আইসিকে, ডিএসপি, এসপি, ডিএমকে সব মমতা ব্যানার্জিকেও আমি অভিযোগ করেছি, হ্যাঁ, তাও কোনো সোরা পাইনি আজ পর্যন্ত। ময়নাগুড়ির যুব তৃণমূল নেতা পাপন চাকলাদার, তার অত্যাচারে কার্যত অতিষ্ঠ রয়েছে ময়নাগুড়ির এই ব্যবসায়ী পরিবার। একদিকে তার অভিযোগের ভিত্তিতে যখন গ্রেপ্তার হয়েছিলেন এই ব্যবসায়ী, তিনি তারপরে তাকে জেলে যেতে হয়। শুধু তিনিই না, পরিবারের স্ত্রী, পুত্র সহ মোট পরিবারের 4 জনকেই কিন্তু জেলে থাকতে হয়েছে। আচ্ছা, এই যে এত অভিযোগ, শেষ পর্যন্ত এগুলো কালীঘাট অবধি পৌঁছয় না, কোথায় হারিয়ে যায় মাঝখানে? শুনুন কি বলছেন পাপনকে নিয়ে তার দল। পরিবারের সাথে একটা সময় আমার যতটুকু জানাই পাপন চাকলাদারদের পরিবারের একটা সুসম্পর্ক ছিল। কি কারণে এর আগের যে মামলার ঘটনাটা ঘটেছে, পয়সা কড়ির লেনদেন, এদের নিজস্ব ব্যক্তিগত কারণে এই ব্যাপারটা হয়েছে। যার জন্য আমাদের দলের বক্তব্য যে এর সাথে আমাদের দলের কোনো যোগ নেই, এবং দলের নাম দিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু দলের সাথে কোনো সম্পর্কই এক্ষেত্রে নেই। হাত ধুয়ে ফেলা একেই বলে। যদি ধরেই নি যে কারণটা ব্যক্তিগত, তাও কি দল এভাবে দায় ঝেড়ে ফেলতে পারে? পাপনের পরিচয় সে তৃণমূল করে, তৃণমূল নেতা। দিনের শেষে পাপন চাকলাদারের রাজনৈতিক পরিচয় মুছে ফেলা যায় না। সেই পাপন যদি মস্তানি করে বেড়ায়, সেটা তৃণমূলের জোরে। ওই শাসক দল তার পাশে আছে সেই জোরে। দল কি করে এড়িয়ে যায়? ও পাড়ার এগেন্সে যা করছে, ও জমি দখল করে অমুক করে তমুক করে যা করছে, মানে আমার এতই রাক্ষস হয়ে গেছি আমি। হ্যাঁ, ও এই কমপ্লেন ও করতেই থাকে, কমপ্লিটলি ভিত্তিহীন। দল কোনো দায় নেবে না। যখনই বেগতিক, তখনই দলের সঙ্গে ঘটনার এবং ব্যক্তির কোনো যোগ নেই। জলপাইগুড়িতে তাই হলো। আচ্ছা, এই যে দিকে দিকে কাটমানি, বিশেষ করে আবাসে নতুন করে যখন রাজ্যের সরকার কলার তুলে ঘোষণা করছে কেন্দ্র টাকা দেয়নি তো কি, আমরা দিচ্ছি, সেই কলারে নোংরা লাগছে না? কাটমানির ধুলো লাগছে না? কাটমানি বলুন বা তোলাবাজি, বঙ্গের শাসকের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। শীর্ষ নেতৃত্ব জানে বলেই না স্বয়ং সুপ্রিমো বলেন, লোভটা কম করুন, কত টাকা লাগে, হীরের চচ্চড়ি খেতে হয়। কিন্তু দলের উঁচু থেকে নিচু তলা কথা তো কানে যায় না। আবাস কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব মিটিয়ে ওই যে নতুন করে একটা গর্বের আবাস প্রকল্প এ রাজ্যের সরকার চালু করলো। সমীক্ষা হচ্ছে, বহু মানুষ এই নতুন রাজ্যের যে উদ্যোগ, সেখানে টাকাও পেয়েছেন আবাসের জন্য। বহু মানুষ পাননি, কারণ ওই কাটমানি নিয়ে এই ধুমধুমার কাণ্ড উত্তর দিনাজপুরে চোপড়ায়। কাটমানির প্রতিবাদ করতেই বেদম মার, ইট দিয়ে, রড দিয়ে। হাসান আলীর অবস্থা দেখুন। বললাম, রাস্তায় যাচ্ছিল গাড়িটা নিয়ে, আমি জামালাম, এই ভাই তুই কেন লোকের কাছে টাকা চাচ্ছিস? তোর থেকে মানা আছে টাকা তোলা, দিদির থেকে মানা আছে টাকা তোলা, তুমি কেন টাকা তুলছো? ওইটা কথা শুনে ও একদম আমার উপরে পুরো টর্চার করে, একটা গাড়ির চাবি দিয়ে কানে পুরা ঘুরা মারছে, আর রোড দিয়ে মাথা ফাটিয়ে দিল, পাঁচল দিয়ে মাথা ফাটিয়ে দিল। এই যে ভদ্রলোক, মাথায় পট্টি দেওয়া, মাথা ফেটে গেছে, তিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসান আলী। যার বিরুদ্ধে অভিযোগ করে হাসান আলীকে মার খেতে হলো, তিনিও তৃণমূলী, আইনুল হক, লোকাল লিডার। অভিযোগ, এই আইনুল হক কাটমানির জন্য আবাস উপভোক্তাদের হুমকি দিচ্ছে, টাকার পার্সেন্টেজ চাইছে। তৃণমূলের ঘরের বিবাদ বলে নির্লিপ্ত থাকবেন? ভয়টা কোথায় জানেন? কাটমানিতে বাধা পেয়ে আইনুল হকরা যদি নিজের দলের লোককে এভাবে পেটায়, তাহলে আপনি প্রতিবাদী হলে কি হবে আপনার? এক সময় কেন্দ্রীয় সরকার টাকা দিত, এরা চুরি করে খেত, আর এখন দিদি টাকা দিচ্ছে, হ্যাঁ, রাজ্য সরকার টাকা দিচ্ছে, আর এরা চুরি করে খাচ্ছে। তৃণমূল যে ক্রিমিনাল, চোর, বাটপাটদের দল, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল যে আজকে দলীয় জনপ্রতিনিধিকে মার খেতে হচ্ছে তৃণমূলের সেই চোর দাপটে গুন্ডা নেতাদের হাতে। এরকম আমার কোনো কর্মী টাকা তুলছে বলে আমার মনে হয় না। তদন্ত সাপেক্ষ করব, যদি দোষী হয় তাদের জন্য ব্যবস্থা করব, দল থেকে ব্যবস্থা হবে। শেষ যার কথা শুনলেন, তিনি প্রীতিরঞ্জন ঘোষ, তৃণমূলের চোপড়া ব্লক সভাপতি। তার মনে হয় না, কিন্তু মনের ওপর তো আর বাস্তব নির্ভর করে না, তাই না? তিনি শুরুই করলেন কোনো কর্মী টাকা তুলেছে বলে মনে হয় না। এ কি ছাড়পত্র নাকি?
তার দলেরই আর এক নেতা যে প্রতিবাদী হয়ে মার খেলেন, মাথা ফাটলো, উনি খোঁজ রাখেন? অপ্রীতিকর সত্যি মানতে ইচ্ছে করে না, নাকি তার ভয় আইনুল বাহুবলী নেতা সত্যিটা বললে তার গায়েও হাত পড়তে পারে? আরামবাগের শেখ আরাফাত, এবার তাকে দেখাবো। আরাফাত সহ যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে তারা তৃণমূল করেন। শেখ আরাফাত শাসক দলের দাপুটে নেতা। চোপড়ার মতোই আরামবাগের আরান্ডিতে দাপুটে নেতার আবাস তোলাবাজির বিরোধিতা করেছিলেন দলেরই নেতা, এলাকার পঞ্চায়েত সদস্য জাহানারা বেগমের স্বামী। তাতেই জোটে মার। তবে মন্দের ভালো, পুলিশ শেষ অবধি শাসকের দাপুটে নেতাকে গ্রেফতার করেছে। দাদা, জাহানারা বেগমের নামে পাকা বাড়ি আছে আবাস প্লাসে, সেটার প্রতিবাদ করেছি বলে নির্দলের আব্বাস উদ্দিন আমাদেরকে জোর করে জড়িয়ে। আপনি হুমকি দিচ্ছিলেন বাড়ি বাড়িতে এরকম অভিযোগ? কিচ্ছু না, কিচ্ছু করেননি। মিথ্যা অভিযোগ। আপনি নিজামের সিসিটিভি ফুটেজ দেখুন, সেদিন ঝামেলায় আমরা ছিলাম কিনা। শিমুলতলাতে ডিআইবি নিজামের সিসিটিভি ফুটেজ এখন কি চাইছেন? বাড়ি পেয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আব্বাস উদ্দিনের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পেয়েছে। আব্বাস উদ্দিনের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার পাকা বাড়ি আছে, তাও তিনি ঘর পেয়েছেন। এ কি নতুন? এরম তো আগেও বহু উদাহরণ আমি দেখিয়েছি আপনাদের। গ্রামে যে 16 জন আবাস যোজনার বাড়ি পেয়েছেন তাদের থেকে মোটা অঙ্কের টাকা তুলেছে শেখ আরাফাত। সেই বখরার ভাগ না পেয়েই প্রতিবাদী শাসকের ঘরের লোক। আব্বাস তাই ঘর শত্রু বিভীষণ। দেখুন কতজন বলছেন তারা ঘর পাননি, অথচ যোগ্য মাটির ঘরে থাকেন। আমরা বাড়ি পাইনি একবারই, আর অন্য জায়গায় যাদের বাড়ি আছে তাদের পাকা বাড়ি পেয়েছে, আর আমাদের মাটির ঘর দেখছে, মাটির ইয়ে, আমরা কিছুই পাইনি স্যার। দিদির কাছে এখনো পড়ে আছে আমরা, তো দিদি কি আমাদের দেখতে পাচ্ছে না? যাদের পাকা বাড়ি আছে তাদের পাকা বাড়িতে তাদের নাম আবার ঢুকে গিয়েছে, তাহলে আমার মাটির বাড়ি নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমরা কি করে থাকবো? চলুন বীরভূম। নানুরের স্থানীয় পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষের স্বামী আবাসে ঘর পেয়েছেন, তৃণমূলের স্থানীয় নেতা। এটাই যোগ্যতার মাপকাঠি। আপনার নামে কিভাবে বাড়ি এলো? আমার নামে যেভাবে প্রকৃতিতে সবাই যেভাবে আসছে, প্রত্যেকের যেভাবে বাড়ি আসে সেইভাবেই বাড়ি আসছে। কোন কোন জায়গায় এসেছে আপনার বাড়িটা? কোন জায়গায় মানে বাড়িটা আপনার যখন জমি নেই তাহলে আপনার নামে বাড়ি কোথায় কিভাবে এলো? জমি না থাকতেই পারে, কোনো মানুষের যদি জমি না থাকে বলে যে বাড়ি আসবে না এমন তো কোনো হতে পারে না। জমি না থাকলে তাহলে বাড়িটা কোথায় করবে? কেউ জমি দিতে পারে, বাবা যদি কি কারোর বাবা বা কারো আত্মীয় যদি জমি দান করে বা তাকে যদি লিখে দেয় তাহলে সেই জায়গায় সরকারি নিয়মে ঘর করতে পারে। আবাস যোজনায় কি আপনি বাড়ি অ্যাপ্লাই করেছিলেন? না। তাহলে কিভাবে এলো আপনার নামে বাড়ি? আমার নামে বাড়ি তাহলে কার নামে আসছে? এটা অনেকদিন আগে হয়তো করেছিল। ওরম যে বাড়ি এসেছে তখন বলছে হয়তো অনেকদিন আগে করেছে, এখন তার করে নাই। তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ব্লকের, সেই জন্য ওদের তো বাড়ি আগে দিতে হবে। ওই গ্রামের অনেক সাধারণ মানুষ, গরিব মানুষ আছে, বাড়ি পায় নাই। তৃণমূল কংগ্রেস জনগণের জন্য নয়। কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে তো এই সার্ভে হয়নি, আমরা একটা ইন্ডিপেন্ডেন্টলি সার্ভে করেছিলাম। যদি অভিযোগ 3 তারিখের মধ্যে এসে থাকে দেন অবশ্যই এটা অ্যাড্রেস করা হয়েছে। যদি গ্রামসভার মাধ্যমেও এসে থাকতো সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। প্রত্যেকটি বাড়ি আমরা রিজেকশন করার আগে আমরা 2 বার করে সেগুলোকে ফিল্ডে ভিজিট করিয়েছিলাম। ভিডিও কিছু দেখেও দেখতে পাচ্ছেন না। আসলে এই সমীক্ষাটাই প্রহসন, আইবস। যারা পাওয়ার তারা পাবে, তেলা মাথায় তেল পড়বে। আর ঠিক এর প্রতিবাদেই পথে নামছেন মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ বিজেপির কাছে আবাসের নয়া হাতিয়ার। জানুয়ারি শুরু থেকেই চলবে বিজেপির লাগাতার আন্দোলন। শুনুন ঘোষণা। মোদিজি বাড়ি পাঠাচ্ছে, 1400 কোটি টাকা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আবন্টন করেছে যাতে গরিব মানুষের মাথার উপরে ছাদ থাকে, অথচ এখানে টিএমসি দুর্নীতির ফলে কিন্তু আজকে গরিব মানুষরা সে বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে। আগামী জানুয়ারি মাসে আমরা জোরদার আন্দোলন করব যাতে গরিব মানুষ যে অধিকার আছে সে অধিকারটা পায়। রাজ্য সরকার সমীক্ষা চালাচ্ছে যোগ্য লোক খুঁজে বের করতে, যাকে ঘর তৈরির টাকা দেওয়া যায়। আর মনোজ টিগ্গা নিজেই সমীক্ষায় বেরিয়েছেন। তার সমীক্ষা চালিয়ে কি মনে হলো শুনুন। তো দেখুন, ললিতা ওরা বয়স্ক হয়ে গেছে, ছোট ছেলে আছে, তাকে নিয়ে ভাঙাচোরা বাড়িতে থাকে এবং সেখানে রান্না করে ওই জায়গাতে ঘুমায়। কিন্তু ওনার অভিযোগ যে আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসাবাদ করতে, কেউ সার্ভে করতে আসেনি। মোদিজি ঘর পাঠাচ্ছে কিন্তু আমি ঘর পাচ্ছি না। বর্তমান শাসক দল টিএমসি যারা স্থানীয় লিডাররা আছেন সকলেই মিলে গরিব মানুষের যে অধিকার আছে সে অধিকারটি কেড়ে নিচ্ছে। মনোজ টিগ্গা বিজেপি সাংসদ নিজে বাড়ি বাড়ি ঘুরছেন।
মানুষকে গিয়ে জিজ্ঞাসা করছেন সমীক্ষা কেউ এসেছিল কিনা। ঘর তাদের দরকার, কিন্তু সমীক্ষাই হয়নি। উল্টে যারা ঘর পাচ্ছেন হয় তাদের পাকা বাড়ি আছে, আর যারা যোগ্য ঘর পাচ্ছেন তাদের কাউকে 20, কাউকে 30,000 টাকা কাটমানি দিয়ে তবে তালিকায় নাম তুলতে হচ্ছে। এটাই বিজেপির হাতিয়ার। তাহলে তৃণমূল যে বলে বেড়াচ্ছিল কলার তুলে কেন্দ্র দিচ্ছে না আবাসের টাকা আমরা দিচ্ছি, তার পাল্টা এবার বিজেপির। বাংলায় দুর্নীতি ছাড়া কিচ্ছু সম্ভব নয়। দেখা যাক সেই লড়াই নতুন বছরে রাজনীতিকে কোন রং দেয়। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।